স্ট্রোক হলো একটি মেডিকেল ইমার্জেন্সি। অনেকটা কারেন্ট চলে গেলে যেমন পুরো এলাকা অন্ধকার হয়ে যায়, স্ট্রোকের সময় মস্তিষ্কের একটি অংশে ঠিক তাই ঘটে। আমাদের মস্তিষ্ক দেহের কমান্ড সেন্টার। শরীরের মাত্র 2% ওজন হলেও এটি দেহের মোট অক্সিজেনের 20% একাই ভোগ করে। মস্তিষ্কের কোনো নিজস্ব এনার্জি স্টোরেজ বা ব্যাটারি নেই। এটি প্রতি মুহূর্তে রক্ত থেকে আসা অক্সিজেন এবং গ্লুকোজের ওপর পুরোপুরি নির্ভরশীল। যদি মাত্র কয়েক সেকেন্ডের জন্য রক্ত সঞ্চালন বন্ধ হয়, তবে ব্রেন সেলগুলো কাজ করা বন্ধ করে দেয়, আর কয়েক মিনিট বন্ধ থাকলে কোষগুলো মারা যেতে শুরু করে। একেই বলা হয় স্ট্রোক বা ব্রেন অ্যাটাক। হার্টে হলে যেমন হার্ট অ্যাটাক, ব্রেনে হলে তাকে স্ট্রোক বলে। স্ট্রোক প্রধানত দুই ধরনের হয়, ইসেমিক স্ট্রোক এবং হ্যামোলজিক স্ট্রোক। চলুন প্রথমে সবচেয়ে কমন ধরনটি দেখি। 87% স্ট্রোকই হল ইসেমিক স্ট্রোক। এটি ঘটে যখন মস্তিষ্কের কোনো রক্তনালী ব্লক হয়ে যায়। এর মূল কারণ হল অ্যাথেরোস্ক্লেরোসিস। বছরের পর বছর ধরে আমাদের রক্তনালীর দেয়ালে চর্বি বা কোলেস্টেরল জমতে থাকে। চর্বি জমে পথ সরু হয়ে যায়, ফলে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়, অনেকটা জ্যামে আটকে পড়া রাস্তার মতো। হঠাৎ একদিন এই চর্বির দলা ফেটে যেতে পারে। তখন শরীর সেটা মেরামত করতে সেখানে রক্ত জমাট বাঁধিয়ে দেয় বা ক্লট তৈরি করে। এই জমাট রক্ত বা ক্লটটি যদি ছুটে গিয়ে মস্তিষ্কের কোনো সরু রক্তনালীতে গিয়ে আটকে যায়, তবেই বিপদ। রক্তনালী পুরোপুরি ব্লক হয়ে যায়। এর সামনের অংশের ব্রেন সেলগুলো আর অক্সিজেন পায় না। অক্সিজেন না পেয়ে নিউরনগুলো ছটফট করতে থাকে। একে বলা হয় ইসেমিয়া। কোষের ভেতরের পাওয়ার হাউস বা মাইটোকন্ড্রিয়া বন্ধ হয়ে যায়, শক্তি উৎপাদন বন্ধ। বাঁচার জন্য কোষগুলো তখন বিষাক্ত কেমিক্যাল রিলিজ করে, যা আশেপাশের সুস্থ কোষগুলোকেও মেরে ফেলে। একে ইসেমিক ক্যাসকেড বলে। স্ট্রোকের সময় প্রতি মিনিটে প্রায় 19 লক্ষ নিউরন বা ব্রেন সেল মারা যায়। এজন্যই বলা হয় টাইম ইজ ব্রেইন। ব্লকেজের ঠিক মাঝখানের অংশটি দ্রুত মারা যায়, কিন্তু এর আশেপাশের এলাকাটিকে বলা হয় পেনাম্ব্রা। দ্রুত চিকিৎসা পেলে এই অংশের কোষগুলোকে বাঁচানো সম্ভব। দ্বিতীয় ধরনটি হলো হ্যামোলজিক স্ট্রোক। এটি কম হয়, কিন্তু এটি অনেক বেশি মারাত্মক। এখানে রক্তনালী ব্লক হয় না, বরং ফেটে যায়। এর প্রধান কারণ হলো অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার। দীর্ঘদিন প্রেশার বেশি থাকলে রক্তনালীর দেয়াল দুর্বল হয়ে যায়। দুর্বল দেয়ালে বেলুনের মতো ফোলা অংশ তৈরি হয়, যাকে অ্যানিউরিজম বলে। অতিরিক্ত চাপ বা উত্তেজনায় এই বেলুনটি ফেটে যেতে পারে। তখন রক্ত মস্তিষ্কের ভেতরে ছড়িয়ে পড়ে। আমাদের খুলির ভেতরে জায়গা খুব সীমিত, তাই রক্ত বেরিয়ে জমা হলে তা ব্রেনকে প্রচণ্ড চাপ দেয় এবং পিষে ফেলে। আরেকটি অবস্থা আছে যাকে মিনি স্ট্রোক বা টিআইএ বলে। এখানে ব্লকটি সাময়িক হয় এবং কিছুক্ষণ পর রক্ত চলাচল স্বাভাবিক হয়ে যায়। মিনি স্ট্রোকে স্থায়ী ক্ষতি হয় না, কিন্তু এটি একটি বড় সতর্কবার্তা। এটি সংকেত দেয় যে ভবিষ্যতে বড় স্ট্রোক হতে পারে। স্ট্রোক চিনবেন কিভাবে? ডাক্তাররা ফার্স্ট মেথড মনে রাখতে বলেন। এফতে ফেস বা মুখ। হাসতে বললে মুখের এক পাশ ঝুলে যাচ্ছে কিনা বা বেঁকে যাচ্ছে কিনা খেয়াল করুন। এতে আর্ম বা হাত। দুই হাত ওপরে তুলতে বললে যদি এক হাত অবশ লাগে বা পড়ে যায়, তবে এটি স্ট্রোকের লক্ষণ। এসতে স্পিচ বা কথা। কথা জড়িয়ে যাচ্ছে কিনা বা অসংলগ্ন কথা বলছে কিনা দেখুন। টিতে টাইম। এই লক্ষণগুলো দেখলে 1 সেকেন্ডও দেরি করবেন না, সোজা হাসপাতালে নিন। এছাড়াও প্রচণ্ড মাথা ব্যথা, হঠাৎ চোখে ঝাপসা দেখা বা ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়াও স্ট্রোকের লক্ষণ হতে পারে। মস্তিষ্কের বাম দিকে স্ট্রোক হলে শরীরের ডান পাশ অবশ হয়ে যায় এবং কথাবার্তায় সমস্যা হয়। আর ডান দিকে স্ট্রোক হলে শরীরের বাম পাশ অবশ হয় এবং ভিশন বা দেখার সমস্যা হতে পারে। কারণ আমাদের ব্রেনের মোটর কর্টেক্স বা নড়াচড়ার সেন্টার ড্যামেজ হয়ে যায়, ফলে পেশিতে সিগন্যাল পৌঁছায় না। ইসেমিক স্ট্রোকের ক্ষেত্রে 4.5 ঘন্টার মধ্যে হাসপাতালে নিতে পারলে ডাক্তাররা টিপিএ ইনজেকশন দিয়ে ক্লট গলিয়ে দিতে পারেন। অথবা থ্রম্বেক্টমি করে যান্ত্রিক উপায়ে রক্ত থেকে সেই জমাট রক্ত বের করে আনা হয়। এটি একটি জীবন রক্ষাকারী পদ্ধতি। আর রক্তক্ষরণ বা হেমোলজিক স্ট্রোক হলে সার্জারি করে রক্তপাত বন্ধ করতে হয় এবং জমানো রক্ত বের করতে হয়। স্ট্রোকের পর সুস্থ হওয়া একটি দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু আশার কথা হলো আমাদের মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি ক্ষমতা আছে। অর্থাৎ
ব্রেনের এক অংশ নষ্ট হয়ে গেলে সুস্থ অংশগুলো সেই কাজের দায়িত্ব নেওয়ার চেষ্টা করে, নতুন কানেকশন তৈরি হয়। ফিজিওথেরাপি এবং স্পিচ থেরাপির মাধ্যমে বারংবার প্র্যাকটিস করলে ব্রেন নিজেকে রিওয়ার্ড বা পুনরায় সাজিয়ে নিতে পারে। স্ট্রোক কেন হয়? 1 নম্বর কারণ, উচ্চ রক্তচাপ। এটি সাইলেন্ট কিলার। 2, ধূমপান। ধূমপান রক্তকে ঘন করে দেয় এবং ক্লট হওয়ার ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয়। 3, ডায়াবেটিস। রক্তে অতিরিক্ত চিনি রক্তনালীর দেয়াল নষ্ট করে দেয়। 4, অতিরিক্ত ওজন এবং হাই কোলেস্টেরল, যা রক্ত চলাচলের পথ বন্ধ করে দেয়। 5, হার্টের সমস্যা, বিশেষ করে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা অনিয়মিত হৃদস্পন্দন থাকলে হার্টে ক্লট তৈরি হয়ে তা ব্রেনে চলে যেতে পারে। স্ট্রোক প্রতিরোধ করতে লবণের ব্যবহার কমান, তেল চর্বিযুক্ত খাবার পরিহার করুন এবং প্রচুর শাকসবজি খান। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন। এটি প্রেশার এবং সুগার নিয়ন্ত্রণে রাখে। স্ট্রোক শুধু শারীরিক নয়, মানসিক বিপর্যয়ও ডেকে আনে। রোগী ডিপ্রেশনে ভুগতে পারেন, তাই পরিবারের সাপোর্ট খুব জরুরি। অনেকে মনে করেন স্ট্রোক হলে আঙুল ফুটিয়ে রক্ত বের করলে কাজ হয়। এটি সম্পূর্ণ ভুল এবং বিপজ্জনক কুসংস্কার। সময় নষ্ট না করে হাসপাতালে নিন। মনে রাখবেন, স্ট্রোক মানেই জীবন শেষ নয়। দ্রুত পদক্ষেপ এবং সঠিক চিকিৎসায় অনেক রোগী স্বাভাবিক জীবনে ফিরে আসেন। আমাদের মস্তিষ্ক এক লড়াকু অঙ্গ, তাকে শুধু একটু সাহায্য এবং সময় দেওয়া প্রয়োজন। এই জীবন রক্ষাকারী তথ্যগুলো ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন। এই ভিডিওটি প্লিজ শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বাঁচাতে পারে। F is for face drooping. A is for arm weakness. S is for speech difficulty. Can you repeat the phrase? The early bird catches the worm. T is for time to call 999. স্ট্রোক যদি ব্রেন স্টেমে হয়, লবেল লকড-ইন সিনড্রোম হতে পারে। কিছু স্ট্রোক এত ছোট হয় যে বোঝাই যায় না। একে সাইলেন্ট স্ট্রোক বলে। এগুলো জমতে জমতে পরে বড় সমস্যা করে। অতিরিক্ত রাগ বা টেনশন স্ট্রোকের তাৎক্ষণিক ট্রিগার হতে পারে, তাই রাগ নিয়ন্ত্রণ করা হার্ট ও ব্রেনের জন্য জরুরি। যারা নাক ডাকেন বা স্লিপ অ্যাপোনিয়া আছে, তাদের স্ট্রোকের ঝুঁকি বেশি, কারণ ঘুমের মধ্যে তাদের মস্তিষ্কে অক্সিজেন কমে যায়। কিছু ক্ষেত্রে হরমোনাল পিল বা বার্থ কন্ট্রোল পিল মহিলাদের রক্ত জমাট বাঁধার প্রবণতা বাড়িয়ে স্ট্রোকের ঝুঁকি তৈরি করতে পারে। শীতকালে স্ট্রোকের হার বেড়ে যায়, কারণ ঠান্ডায় রক্তনালী সংকুচিত হয় এবং রক্তচাপ বেড়ে যায়। পানি কম খেলে রক্ত ঘন হয়ে যায়। সকালে স্ট্রোক বেশি হওয়ার এটি একটি কারণ সারা রাত আমরা পানি খাই না। রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটি শরীরের ক্ষত সারানোর জন্য, কিন্তু রক্তনালীর ভেতরে এটি হলে তা জীবননাশকারী হয়ে ওঠে। আমাদের মস্তিষ্কে কিছু অন্যে ব্যাকআপ রক্তনালী থাকে। কারো কারো ক্ষেত্রে এগুলো স্ট্রোকের সময় রক্ত সরবরাহ সচল রাখতে সাহায্য করে। ডাক্তাররা অনেক সময় স্ট্রোক প্রতিরোধের জন্য অ্যাসপিরিন দেন। এটি প্লেটলেটকে পিচ্ছিল রাখে যাতে ক্লট না বাঁধে। রক্তে হোমোসিস্টাইন নামক কেমিক্যাল বেড়ে গেলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। ভিটামিন বি কমপ্লেক্স এটি কমাতে সাহায্য করে। পটাশিয়ামযুক্ত খাবার রক্তনালীকে রিল্যাক্স রাখে এবং প্রেশার কমায়। তরুণদের স্ট্রোক হতে পারে ঘাড়ে আঘাত লাগলে বা শিরা ছিঁড়ে গেলে। জিমে ভারী ব্যায়াম বা ঘাড় মটকানো থেকেও এটি হতে পারে। ভবিষ্যতে স্টেম সেল থেরাপির মাধ্যমে স্ট্রোকের কারণে মারা যাওয়া ব্রেন সেলগুলোকেও হয়তো জীবিত করা সম্ভব হবে। বর্তমানে এআই প্রযুক্তি ব্যবহার করে ডাক্তাররা মুহূর্তের মধ্যে স্ট্রোকের ধরন শনাক্ত করে চিকিৎসা শুরু করতে পারছেন। রোবোটিক স্যুটের মাধ্যমে প্যারালাইজড রোগীরা এখন দ্রুত হাঁটাচলা শিখতে পারছেন। স্ট্রোকের পর কথা বন্ধ হয়ে গেলে গান গাওয়ার মাধ্যমে স্পিচ থেরাপি দেওয়া হয়, কারণ গানের সেন্টার ব্রেনের ভিন্ন জায়গায় থাকে। স্ট্রোকের পর রোগীরা অনেক সময় অকারণে হাসেন বা কাঁদেন। একে ইমোশনাল ল্যাবিলিটি বলে। এটি ব্রেন ড্যামেজের ফল, পাগলামি নয়। স্ট্রোক রোগীর সেবাকারীর ধৈর্য এবং মমতা ওষুধের চেয়েও বেশি কাজ করে। একবার স্ট্রোক হলে দ্বিতীয়বার হওয়ার ঝুঁকি খুব বেশি থাকে, তাই ওষুধ বন্ধ করা যাবে না। আপনার ফোনে সবসময় অ্যাম্বুলেন্স বা নিকটস্থ হাসপাতালের নম্বর সেভ করে রাখুন। স্ট্রোক বর্তমানে বিশ্বব্যাপী পঙ্গুত্বের 1 নম্বর কারণ।
সচেতনতাই পারে এই পরিসংখ্যান বদলাতে। ভিডিও শেষ করার আগে ফার্স্ট রুলটি একবার মাথায় গেঁথে নিন। স্ট্রোক মানেই সব শেষ নয়, ইচ্ছাশক্তি থাকলে ফিরে আসা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক